ধানমন্ডি ৩২ নম্বর এখন ধ্বংসস্তূপ। শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ এখন ভাঙা হচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না দেশে। ভারতে বসে গণহত্যাকারী শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দেওয়ায় সারা দেশের মানুষ আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানান তারা। মনির হোসেন তপু রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ঘিরে এখন দিনরাত ভিড় করছে কৌতূহলী মানুষ। ইতিহাসের সাক্ষী হতে কেউ কেউ ঘুরে ঘুরে তুলছেন ছবি। খুশি হয়ে ভবনটির ইট পাথর রড নিয়ে যাচ্ছে অনেকেই। ইন্ডিয়া থেকে বসে এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে এই পরিণতি হয়েছে। মানে একটা দেশে সরকার প্রধান হই সে যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এটা আসলে সাধারণ মানুষের কাম্য ছিল না। আরো প্রায় ২০-৩০ বছর আগে ঢাকাতে দেখছি ওর বাপের যে বাড়ি ছিল, ওটা ছোট্ট একটা বাড়ি ছিল দেখছিলাম তখন। আর এখন এসে দেখতেছি ৪-৫টা বাড়ি, বিশাল বিশাল বাড়ি দখল করা ওর। এত বাড়ি সে কোথায় পেল? এখনো ঝুলন্ত অবস্থায় আছে ভবনের একাংশ। এই সুযোগে বিক্রির জন্য ইট ও রড খুলে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সাধারণ মানুষের দাবি, বাংলার মাটিতে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না। তাই স্বৈরাচারের কোনো চিহ্ন না রাখার পক্ষে তারা। আল্লাহ বলেছিল যে তুই কোথায় যাবি, কাকে মারবি, আমি তোকে মারবো। যেরকম ফিরাউনকে যেরকম মেরে বেলাইছিল আল্লাহ, সেই করে আল্লাহ সেইভাবে ওকে ধ্বংস করেছে। তো বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। আমরা যারা এই দেশকে শাসন করব সবাই যেন জনবান্ধব হয়ে, দেশপ্রেমিক হয়ে, সত্যিকারের দেশপ্রেমিক হয়ে যেন আমরা এই দেশকে শাসন করার চেষ্টা করি। ভবিষ্যতে যেন কোনো সরকার যেন এই অনিয়ম না করে, সে জামাত ইসলাম হোক, সে চরমনাই হোক, সে বিএনপি হোক, যে কোনো দল শিক্ষা নেওয়া প্রয়োজন এখান থেকে। তবে দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক এই ভবনে উঠতে এবং আশপাশের মানুষের ভিড় সামাল দিতে প্রশাসনের কোনো তৎপরতা নেই সেখানে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নেবেন, এমনটাই বলছেন এখানে আসা সাধারণ মানুষ। দুর্নীতিকে না বলে জনগণের কল্যাণে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েও তার সন্ত্রাসীদের সক্রিয় করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, দেশকে নিপীড়নের যুগ থেকে পুনরুদ্ধার হতে বাধাগ্রস্ত করছে শেখ হাসিনা। অবিলম্বে সম্পূর্ণ আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কোন অজুহাতে শেখ হাসিনার পরিবার ও ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নেতাদের সম্পত্তির বিরুদ্ধে বা কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো হামলা করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির উপর হামলা চালিয়েছে এতে তাদের ক্ষোভ বোঝা যায়, কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন। তবে অবশ্যই আইন মেনে চলতে হবে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের শাসনকে সম্মান করি, নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তিকে দুর্বল করা যাবে না। দেশে চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিতে পারে। অন্তর্বর্তী সরকার গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেই জনগণ আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত হচ্ছে। এদিকে দেশে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বুধ ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দলের অবস্থান ও করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হয়। শেখ হাসিনার উস্কানিতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে দুনিয়া ও আখিরাতে করুণ পরিণতি ভোগ করতে হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় এই মহাসমাবেশের। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করে রাখা হয়েছিল। ৭২ ফুট লম্বা ব্যানার লাগিয়ে জামায়াতের আমির গোলাম আজমকে নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তার বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন করেন জামায়াত নেতা। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলে জানান জামায়াতের আমির। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, ভারতে বসে উস্কানি দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা হচ্ছে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে, তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে বলে আশ্বস্ত করেন জামায়াতের শীর্ষ নেতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বোতলে লেখা দামে ডিলারদের কাছ থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বিক্রেতাদের। শুধু তাই নয়, তেলের সঙ্গে নিতে হচ্ছে পোলাওয়ের চালের মতো পণ্য। তবুও মিলছে না প্রয়োজনীয় তেল। এমন অভিযোগ করে তারা বলছেন, এই অবস্থার পরিবর্তন না হলে ভোক্তাদের ভোগান্তি আরো বাড়বে। তবে সরবরাহকারী কোম্পানির উপর দোষ চাপিয়ে ডিলাররা বলছেন, নিরুপায় হয়ে তেলের সঙ্গে অন্য পণ্য দিচ্ছেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রোজা ঈদ সামনে, এখন আমার 3 সপ্তাহ পরে আজকে 3 কোম্পানি তেল দিছে 1 কার্টুন। কাউরান বাজারের ব্যবসায়ী গফরান বেশ কয়েক বছর ধরে তেল সহ মুদি পণ্য বেচা বিক্রি করেন, কিন্তু এখন তার দোকানে সয়াবিন তেল তেমন নেই। কারণ কি? ডিলাররা তেল দিচ্ছেন না নাকি অন্য কোনো সমস্যা? তো ফ্রেশ কোম্পানি তেল দেয় 5 লিটার 1 কার্টুন তেলের লগে 3 কেজি ফলাও সেল নিতে হইব। তাও গায়ের রেট যা তাই, গায়ের রেট 850, তাতে কিনে আনতে হইব 850। যে আমি এখন মাত্র তেল আনলাম, আমার এই যে 1 কার্টুন তেলের সাথে 2 কেজি ফলাও তেল দিছে। 2 কেজি ফলাও তেলের দাম রাখছে 260 টাকা, আর 1 কার্টুন তেলের দাম রাখছে 3400 টাকা। এবার হিসাব করেন আমি কেমনে বিক্রি করব। তার কথার সূত্র ধরেই কথা বলতে চাই ডিলারদের সঙ্গে। তাদের দাবি, বোতলের গায়ের দামে পণ্য বিক্রি করছেন না তারা। তবে সয়াবিন তেলের সঙ্গে পোলাও চাল দেওয়ার বিষয়টি স্বীকার করলেন এটিএন বাংলার কাছে। যে কোম্পানি এখন তেলের শর্ট, আপনি যখনই টাকা দিবেন তখনই মনে করেন হোমানে তেল, ডাল, চাউল এগুলো কাইটে দিয়ে দেয়, তাদের মতো করে কাইটে নেয়। এটা এর কোনো বলারও কোনো ভাষা নেই। বিক্রেতাকে আমি বলতেছি যে তোরা যদি সবাই মিলে একটু সহযোগিতা করো, তাহলে আমার জন্য একটু উপকার হয় না, নাহলে তো আমি তো একদিন পর আমি তো বোর হয়ে যাবো। গায়ের দাম না, গায়ের দাম কেন বেশি? যারা ক্রেতা কিনে ওরা তো অনেক কথাই বলে, এগুলা ফ্যাক্টরিগুলা যদি অ্যাভেলেবেল মাল দেয় সংকট থাকবে না। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং নিয়ে প্রশ্ন তুলছেন ভোক্তারা। দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারি সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ। কোনো কিছু নিয়ন্ত্রণ নাই, বাড়বে 1 টাকা, কমবে নাই কোনো কিছুই। কমলে আটা না, হুক করে বাড়ে, আর কমার নাম নাই। মনিটরিং করতে হবে বাজারটা, মানে সবার যেন ক্রয়ের ইয়েতে থাকে, সাধ্যমতো ক্রয় করতে পারে, মানুষরা তো চলতে পারবে না। কমছে না চালের দামও। এখনো মোটা চালের কেজি 58 থেকে 60 টাকা পর্যন্ত। সাধারণত যেটা মিলত সর্বোচ্চ 50 টাকায়। চিকন চালের দামও বেশি। কনজুমার কতগুলো কোম্পানি আছে, এরা দাম চাল করে ফেলছে, মজুত করে ফেলছে, পরে এখন আস্তে আস্তে ছাড়তেছে আর টাকা নিতে আসে। চড়া মুরগির দামও, তবে জনমনে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিম ও সবজির বাজার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।